স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। নতুন বছরে পুরনোকে ঝেড়ে ফেলে নতুন করে পথ চলা শুরু। ভাগ্য কোনো বর্ষ মেনে চলে কিনা সে আমাদের জানা নেই। তবুও বছরের শুরুতেই সৌর বছর মেনে আগামী বছরটা কেমন যাবে তা জানতে আমাদের আগ্রহ অফুরা। প্রচলিত সংজ্ঞা বদলে আমাদের প্রত্যাশা, যায় দিন ভালো, আসে দিন যেন হয় আরও ভালো। তাই আজকের আলোচনা ভাগ্য রেখায় না হৃদয়ে। কথা বলতে আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন কথা সাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক, আছেন অর্থনীতিবিদ ডক্টর ফাহমিদা খাতুন এবং জ্যোতিষী মাসুদ আহমেদ। স্বাগত আপনাদের। প্রথমেই জ্যোতিষশাস্ত্র দিয়েই আজকের দিনটা শুরু করতে চাই। মাসুদ আহমেদ, আসলে এই বছরের শুরুতে মানুষ যে সারা বছর কেমন জানতে চায়, এই আগ্রহটা কেমন দেখেন আপনি? এটা কি একটু বেশি আগ্রহ দেখেন মানুষের মধ্যে? মানুষের মধ্যে মোটামুটি একটা আগ্রহ আছে, মানে জ্যোতিষশাস্ত্র নিয়ে। তো এই জায়গায় দুইটা ব্যাপার আছে। যেমন ধরেন যে মানুষের ক্ষেত্রে যখন ব্যক্তির অ্যাস্ট্রোলজি আমি করব সেটার বিষয় একটা, আর যখন দেশের ব্যাপারে বলবো সেটার বিষয় আর একটা। তো এই জায়গায় দেশের অ্যাস্ট্রোলজি করতে গেলে এটাকে বলা হয় মান্ডেন অ্যাস্ট্রোলজি, আর মানুষের ক্ষেত্রে সেটাকে বলা হয় ন্যাটাল অ্যাস্ট্রোলজি। তো এই জায়গায় ধরেন যেমন বাংলাদেশের রাশি, তো বাংলাদেশ 16ই ডিসেম্বর 4:55 জন্ম। তো এই হিসেবে পাশ্চাত্য মতে ধনু রাশির দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের সময় অনুযায়ী লগ্ন হলো মিথুন। তো এই ক্ষেত্রে মিথুন হলো কমিউনিকেশনের একটা জায়গা, আর বৃহস্পতি বা জুপিটার হলো ন্যায় নীতি, আদর্শবাদিতা, টাকা পয়সা, ধর্ম এগুলি নিয়ন্ত্রণ করে। তো এইভাবেই করতে হয়। আর ধরেন যে এই বছর কেমন যাবে এটা 1 জানুয়ারি থেকে বা 1 জানুয়ারি প্রতি বছরই এই মান্ডেন অ্যাস্ট্রোলজি করতে গেলে সেই জায়গায় আপনার ইংল্যান্ডের এফিমেরি অনুযায়ী প্রতি বছরে যে গ্রহ নক্ষত্রের একটা চার্ট দেওয়া হয়, সেই আপনার গিনিস টাইম অনুযায়ী ইংল্যান্ডের এফিমেরি থেকে গ্রহ নক্ষত্রের অবস্থানটা নির্ণয় করতে হয়। তো মাসুদ সাহেব, আপনারা কি এই বছরটাই মেনে চলেন, অর্থাৎ 1 জানুয়ারি থেকে, নাকি আপনাদের আসলে অন্য কোনো বর্ষ গণনার অন্য কোনো বিষয় আছে যে অন্য কোনো দিন থেকে শুরু হয়? দিন থেকে শুরু হয়, মানে জ্যোতিষশাস্ত্রের বছর শুরু হয় অ্যাকচুয়ালি আমরা যেটা বাংলা নববর্ষ বলি, ইংরেজিতে 1 জানুয়ারি, কিন্তু জ্যোতিষশাস্ত্রের প্রথম বছর হলো 21শে মার্চ। 21শে মার্চ, হ্যাঁ, এটা হলো সায়েন্টিফিকভাবে 21শে মার্চ, দিন রাত্রি সমান থাকে। তো সেদিন থেকে অ্যাকচুয়ালি জ্যোতিষশাস্ত্রের শুরুটা শুরু হয়। মেষ রাশি থেকে শুরু হয়, 30 দিন করে করে এক একটা রাশি। আর রাশি আমরা যেটাকে বলি, এটাও একটা ব্যাপার যে রাশি কিন্তু স্থানের নাম। ধরেন 30 ডিগ্রি করে 360 ডিগ্রি হলো জুডিয়াক, 30 ডিগ্রি এক একটা স্থানকে বলা হয় অ্যাকচুয়ালি রাশি। মানুষের ক্ষেত্রে ব্যবহার করতে গেলে আমরা তখন বলি ওই রাশির বা জাতক বা জাতিক। আমরা যেটা বলি আমার এই রাশি, আপনার এই রাশি, এটা অ্যাবসলিউটলি ভুল শব্দ। একটা জিনিস যে মানুষ তো ধরেন আমি গেলাম, জানতে চাইলাম যে আমার আগামী বছরটা কেমন যাবে, এইটার উপর নির্ভর করে কি মানুষ তার জীবনযাত্রা অনুসরণ করে? এটা কি অনুসরণ করে চলে যারা আপনার কাছে আসে? কখনো কি এটা দেখেছেন? না, সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য না। মানে অনেকের সেলফ কনফিডেন্স অনেক বেশি থাকে, আবার অনেকের আবার একদমই থাকে না। তো তাদের অ্যাকচুয়ালি ধরেন যারা হয়তো আমার কাছে আসে বা আমি যাদের অ্যাস্ট্রোলজি করি, তো যেমন একটা কথা প্রচলন আছে যে হাত দেখা। হাত দেখাটা আপনার অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষী বলা যাবে না তারা হলো পামিস। তো আর হাত দেখে অ্যাকচুয়ালি প্রেডিকশন করা যায় না। যেমন ধরেন একটা মানুষের, ধরেন আপনি আমার কাছে আসলেন, তো আসার পরে আপনার নির্দিষ্ট জন্ম তারিখ, কোন ইয়ারে আপনি জন্ম, কোন সময়ে জন্ম এবং কোথায় জন্ম, স্থানেরও একটা অক্ষাংশ দ্রাঘিমাংশ অনুযায়ী একটা হিসাব আছে। এগুলির উপর ডিপেন্ড করে আপনার আপনার জন্মছক বা হরোস্কোপ করতে হয়।
তো হরোস্কোপ করার পর ওই 12টা রাশির যে জায়গা, আপনার রাশি ছাড়া আরও যে 11টা ঘর আছে, এক একটা ঘর এক একটা জায়গা নির্দেশ দেয় এবং কোন গ্রহটা কোথায় থাকলে কি ঘটবে এরকম একটা প্রেডিকশন দেওয়া হয়। তো অ্যাস্ট্রোলজিটাকে আমি অমোঘ নিয়তিও বলবো না বা ধর্মেরও বিষয়ও বলবো না, এটা অকাল সায়েন্স, পাশ্চাত্যে এটা স্বীকৃত ব্যাপার, আমাদের দেশে এটা একটা বিতর্কিত বিষয়। আপনার কাছে আবার ফিরে আসবো। আনোয়ারা সৈয়দ হক, আপনার কাছ থেকে একটু জানতে চাইব, এই যে মানুষের মধ্যে এক ধরনের আগ্রহ আছে এবং অনেকে হয়তো এটা বিশ্বাসও করে, এটা আপনারা সাইকোলজিস্টরা এটাকে কিভাবে দেখেন, বিশেষ করে এই যে ভবিষ্যৎ জানতে চাওয়ার যে আগ্রহ মানুষের? এটা তো মানুষের, আমি বলবো যে এটা মানুষের এক ধরনের দুর্বলতা অবশ্যই। নিয়ে একটু আগে বললেন কোনো কোনো মানুষ খুব শক্ত ব্যক্তিত্বে তারা এটা মানে না, যারা শক্ত ব্যক্তিত্বে নয় তারা মানে। তো সুতরাং এটা নির্ভর করে কি কোন ব্যক্তির সঙ্গে আমরা কাজ করছি বা তার মেন্টাল মেকআপ কেমন, তার পরিবেশ কেমন, তার লেখাপড়া কেমন, তার অতীত কেমন। অতীতও কিন্তু একটা বিরাট ব্যাপার। এবং পরিবার কেমন, যে বংশ থেকে এসছে সেই বংশ কেমন, তারপরে কিন্তু একটি মানুষকে আমরা সার্বিকভাবে যাচাই করতে পারি। প্রতিটি মানুষের ভিতরে দুর্বলতা তো থাকবেই, এবং দেখবেন যে আমরা যত বড় শক্ত মনের মানুষই হই না কেন, যখন কোনো একটা সংকটের সময় আসে আমাদের জীবনে, তখন কিন্তু আমরা রাতারাতি জ্যোতিষ, গ্রহ নক্ষত্র, পীর ফকির, পানি পড়া এগুলোর ভিতরে ঢুকে পড়ছি। আমরা হয়তো শিক্ষিত বা আমরা বুঝি এগুলোর কোনো, যখন ভালো থাকি কোনো মূল্য দিই না, কিন্তু যে মুহূর্তে আমার ব্যক্তিগত সংকট আসে, আমার পরিবারের সংকট আসে, তখন কিন্তু আমার এই জ্ঞান বুদ্ধি সব ধুলায় মিশিয়ে যায়। তখন আমি তাড়াতাড়ি করে কিভাবে এই সংকট থেকে উদ্ধার পাবো, এই দুর্বল মনের তখন আমরা সাক্ষাৎ পাই এবং আমরা এইগুলোর ভেতরে তখন বিশ্বাস করতে থাকি। এবং এই সংকট উত্তরণের জন্যে অনেক সময় আমরা দেখি যে আমরা মানে যা ঘটছে পারিপার্শ্বিকতার ভেতরে এবং যা ঘটছে বর্তমানে, সেই দিকে আমরা নজর না দিয়ে আমরা কিভাবে মাদুলি হাতে পড়লে বা একটা পাথর হাতে পড়লে এই সংকট থেকে উত্তরণ হবে সেটা চেষ্টা করি। এবং তাতে কিন্তু হয় না, সংকট উত্তরণ হয় না, কিন্তু কাকতালীয়ভাবে কখনো কখনো হয়েও যেতে পারে। আর যদি কারো হয়ে যায় তাহলে পরে তার বিশ্বাস খুব প্রগাঢ় হয়ে আসে এই সমস্ত মানে আপনি যেটা বলছেন অ্যাস্ট্রোলজি, এগুলোর উপরে হয়। তবে আমি ব্যক্তিগতভাবে সাইকোলজিস্ট হলে আমি এইগুলো থেকে আমার সঙ্গে যারা আসেন, আমার কাছে যারা আসেন, তাদেরকে শতহাত দূরে রাখতে চেষ্টা করি। আমি মানুষের ভেতরে যে ক্ষমতা আছে, যে উৎস আছে, তার যে পোটেনশিয়ালিটি আছে, আমি সেইটাকে বরং অ্যাসেপ্ট করি। আমি কিন্তু গ্রহ নক্ষত্র, এই অ্যাস্ট্রোলজি, এই পামিস্ট, এগুলো কিন্তু আমি তাদেরকে পরামর্শ দিই না। কারণ আমার যে সায়েন্টিফিক মন, সেই মন বলে যে মানুষের ভেতরে যে শক্তির উৎস, সেই উৎসটাকে বরং আমার খুঁজে বের করা দরকার। মানে মানুষের তার নিজের উপরে যদি আস্থাটা পায়, তাহলে হয়তো সে তার নিজেই তার ভবিষ্যৎটা দেখতে পারবে। আস্থা তো আছেই, মানুষের ভেতরে আস্থা থাকে, কিন্তু সেই আস্থাটা সে হারিয়ে ফেলে। সে মনে করে না আমার ভেতরে আস্থা নেই। এখন সাইকোলজিস্টের কাজ হচ্ছে সেই আস্থাটাকে খুঁজে বের করে, এই যে মুখটা ব্লক হয়ে আছে, প্রশ্রবণটাকে উৎক্ষিপ্ত করে দেওয়া, তার ভেতর থেকে যে এনার্জি আছে, যে সাহস আছে, যে বুদ্ধিমত্তা আছে, সেটাকে বাইরে বের করে আনা। এবং তখন সে নিজেই নিজের সংকটকে কাটিয়ে উঠতে পারবে। সেটা ফাহমিদা আপা, আপনারাও রেখা নিয়ে কাজ করেন, যেটাকে আমরা একটু গ্রাফ বললে পরে রেখাটা অনেক পরিচিত রেখা মনে হয়। সেই রেখাটার দিক থেকেও আমরা সবসময় দেখি যে অর্থনীতিতে অবশ্যই সামনের দিকের রেখাগুলিতে আমাদের আগ্রহ সবসময় বেশি থাকে, যদিও সামনের রেখাগুলি কি হবে সেটা আপনারা অনেকাংশেই নির্ভর করেন পেছনের রেখাগুলি কেমন ছিল। সেই বিবেচনায় আমি একটু জানতে চাইব যে এই দেশের যে, যদি যে এটা হাতের রেখাই বলেন আর কপালের লিখনই বলেন, সেই ক্ষেত্রে অর্থনৈতিকভাবে আমরা কোন জায়গাটায় আসলে দাঁড়িয়ে আছি, এবং নববর্ষে আপনি নববর্ষের মানে কতটুকু শুভ মনে করছেন সামনের দিনটা, এবং পিছনে কোথায় কোথায় আমরা আসলে দুর্বল ছিলাম, যেটা ভাবনার কারণ? ধন্যবাদ। অর্থনীতির শাস্ত্র আসলে কোনো জ্যোতিষীর বিষয় নয়, ওনার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি। তবে আমরা অর্থনীতিতেও এক ধরনের, যেটা আপনি বলছেন যে সামনে কেমন যাবে প্রেডিকশন করি আমরা, এবং অর্থনীতিতে ফোরকাস্টিং, প্ল্যানিং, এই সমস্ত শব্দগুলি রয়েছে। এবং বিশেষ করে এবং আর যারা ধরুন ব্যবসার বিষয়ক অর্থনীতি
করে থাকে, তারা আবার স্পেকুলেশন, এই ধরনের বিষয়গুলি রয়েছে অর্থনীতিতে। এবং আনোয়ার আপা যে বললেন যে ওই পারিবারিক এবং অতীত, পারিবারিক ইতিহাস, এগুলোকে যদি আমি অর্থনৈতিক টার্মে রূপান্তর করি, তাহলে অতীতটা মানে হচ্ছে যে কয়েক বছরের হিসাব নিকাশ, অর্থনীতির গতিধারা, এবং পরিবারটা যদি আমি ধরি যে অর্থনীতিটা কোন ধাপে, আমি কোন ধরনের অর্থনীতি, এটা কি আমি স্বল্পোন্নত কিংবা উন্নয়নশীল, সেই ধরনের অর্থনৈতিক পর্যায়ে রয়েছে, সেগুলোর ভিত্তিতে আসলে সামনের দিনগুলো আমরা হিসাব করে থাকি যে কি ধরনের যাবে, যে রেখা, প্রবৃদ্ধির রেখা বলেন, বিনিয়োগের রেখা বলেন, কিংবা আমদানি রপ্তানি ইত্যাদি। এখন গত অর্থনীতিতে আবার বর্ষটা শুরু হয় জুলাই মাসে, আপনি জানেন, জুলাই থেকে জুন। যেহেতু এটা ইংরেজি বর্ষের প্রথম দিন, এবং আমরা এটাও দেখে থাকি যে অনেক সময় আমাদের চেষ্টা থাকে যে প্রথম বছর থেকে এই ক্যালেন্ডার ইয়ারে অর্থনীতিটা কেমন যাবে ইত্যাদি। এখন গত বছরের যদি আমি কিংবা তার আগে কয়েক বছরের চালচিত্রটা দেখি, তাহলে কি ধরনের চিত্র দেখতে পাচ্ছি? আপনি দেখবেন যে আমরা গত এক দশকে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি শতকরা 6%, তার উপরেও গেছে কখনো কখনো, যেটা কিনা আমাদের জন্য অত্যন্ত ভালো। আবার অন্যদিকে আমরা বলছি যে আমাদের অর্থনীতিতে যে সম্ভাবনাটা সৃষ্টি হয়েছে, সেটা কিন্তু আমরা শতকরা 6%-এর উপরে যাওয়ার মতো যোগ্যতা রাখি, যদি কিনা এর মধ্যে যে সমস্ত অনুষঙ্গ রয়েছে সেই অনুষঙ্গগুলি ঠিকঠাক মতো থাকে। সেগুলো হচ্ছে যে আমার বিনিয়োগ দরকার, প্রবৃদ্ধিটা কোথা থেকে আসছে। আমরা কয়েক বছর থেকে যে বলছি যে 6%, কিন্তু এই 6%-এর মধ্যেই ঘোরপাক খাচ্ছি। ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনায় বলা হয়েছিল যে আমাদের লক্ষ্যমাত্রা যে 2015 সালের মধ্যে আমাদের যে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা সেটা 8% যাবে। এবং আমরা যে অর্থনীতির যে অর্থ বছর যেটা, সেখানেও অর্থ বছরটা কিভাবে যাবে সেটা কিন্তু আমরা একটা কাঠামোর মধ্যে, অর্থাৎ বাজেটের মধ্যে দিয়ে আমরা হিসাব করে থাকি যে আমরা এই অর্থ বছরে, সামনের অর্থ বছরে আমরা কিভাবে ব্যয় করব এবং কিভাবে আয় করব। তো সেইখানেও দেখা গেছে যে এই অর্থ বছরের বাজেটে আমাদের উন্নয়ন অর্থাৎ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা শতকরা 7.2% ধারণ করা হয়েছে, লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তো আমরা যেটা আমি বলছি যে আমাদেরকে যদি এই 6% থেকে আমাদের প্রবৃদ্ধি আকাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় পৌঁছতে হয়, তাহলে আমাদের বিনিয়োগটা বাড়াতে হবে। এবং এই বিনিয়োগের যদি ধারাটা দেখি, তাহলে এখানে আমরা দেখব যে 2013 সালে অনেক কারণে, এবং রাজনৈতিক কারণ অন্যতম ছিল, 2013 সালের পুরোটা জুড়েই, বিশেষ করে শেষের 6 মাসে রাজনৈতিক যে উত্তাল এবং অস্থিরতা এবং সহিংসতা ছিল, তার কারণে কিন্তু আমাদের বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হয়েছে, যেটার প্রভাব কিনা আমাদের প্রবৃদ্ধিতে পড়েছে। 2014 সালে যদি দেখি, সেখানে একটা নির্বাচন হয়েছে, তারপরে দেখেছি যে কিছুটা স্থিতিশীলতা এসেছে, এবং বিনিয়োগের জন্য স্থিতিশীলতাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং বিনিয়োগকারীদের আস্থা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো 2014 সাল জুড়ে দেখেছি যে এক ধরনের আস্থা এসেছে, কিন্তু সেই আস্থাটা এতটা নয় যে কিনা বিনিয়োগ পরিস্থিতিকে চাঙ্গা করবে, এবং চাঙ্গা করবে সেই পর্যন্ত, যেটার কারণে আমরা আমাদের অর্থনৈতিক যে এই 6%টাকে পার হয়ে 7-এর দিকে ধাবিত হব, সেই পর্যায়ে যেতে পারিনি। এবং অন্যদিকে যদি অন্যান্য